দেখুন, যারা বিজেপিতে বিজেপির নীতি আদর্শের সঙ্গে যাদের যায় না, যারা বিজেপির এই নেতৃত্বের ভ্রান্ত নীতি পছন্দ করেন না, তো তারা তো দলে দলে তৃণমূলে চলে আসছেন। একেবারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে পরপর চলে আসছেন। আপনাদের কজন বিধায়ক জিতেছিল, এখন আপনাদের বিধায়ক কজন? ফলে আগে ঘর সামলান। অ্যাকচুয়ালি বিজেপিতে এখন লড়াইটা চলছে, আদি বিজেপিরা একজোট হচ্ছে, তাদের হাত থেকে পার্টিটা হাইজ্যাক করে নিয়ে গেছিল তৎকাল বিজেপি। সেই তৎকাল বিজেপিদের এবার কোণঠাসা করার শুরু হচ্ছে। আমরা এটা আমাদের সঙ্গে নজর রাখছি। এর সঙ্গে বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই। উন্নয়ন তৃণমূলকেই করতে হয়, মমতা ব্যানার্জির সরকার করে। বিজেপিতে এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আদি বিজেপি এক হও, তৎকাল বিজেপিকে কোণঠাসা করো। এইটা হচ্ছে এখন বিজেপির মধ্যে নতুন সমীকরণ শুরু হয়েছে। এগুলো তো লোক দেখানো কথাবার্তা, ওরা ভাঙন ঠেকাবার চেষ্টা করছে। ওখান থেকে গেছিলেন তো, এটা তো নতুন নয়। তো ওদের বিরোধী দলনেতাই তো তৃণমূল থেকে যাওয়া। তো শ্রমিক ভট্টাচার্য নতুনটা কি বলছেন? এই শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূল থেকে আসুন। 21 সালে তো শ্রমিকবাবু বলছেন তৃণমূল থেকে আসুন। 21 সালে যাদেরকে স্পেশাল চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে বিজেপিতে নিয়ে গেছিলেন, তারা এখন বলছে দিদি চার্টার্ড ফ্লাইট চাই না, প্লেন চাই না, অটো পাঠান, অটোয় ফিরে যাব। হয়ে গেল। তো অর্থাৎ তৃণমূল থেকে যাওয়া এ তো নতুন নয়, তারপরেও রেজাল্ট কি হয় সেটাও নতুন নয়। তো সুতরাং এটা নতুন কথা কি হলো? ফলে যদি শ্রমিকবাবু বলে থাকেন তৃণমূল থেকে যাওয়ার, বিজেপির রোজ ঘর ভাঙছে সেটা দেখুন। বিজেপির রোজ ঘর ভাঙছে, আগে সেটা দেখুন। বিজেপির মধ্যে ভয়ঙ্কর অবস্থা এখন যা শুরু হয়েছে, ভালো করে খবর নিন। দিলীপবাবু আর শ্রমিকবাবুর কি কি আলোচনা হয়েছে গতকাল ফোনে আর আজকে সামনাসামনি, একটু খবর নিন না। কিভাবে আদি বিজেপি যারা পুরনো ছিল তাদের বাড়ি বাড়ি ফোন করে সব নামতে বলা হচ্ছে, আর তৎকাল বিজেপিদের কোণঠাসা করার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। ওই ঘর থেকেই না আরো 10 জন ছিটকে বেরিয়ে আসে এখন। আমাদের সূত্র বলছে কথা হয়েছে আদি বিজেপি, এই যে আদি বিজেপিকে কোণঠাসা করে এই হাইজ্যাক করে দলটা নিয়ে নিয়েছিল তৎকাল বিজেপি, ওরা এখন সেটাকে রুখতে চান। এখন শ্রমিক একজন পুরনো যোদ্ধা ওখানকার, দিলীপবাবু চূড়ান্ত কোণঠাসা এবং অপমানিত। তারপর যাদের আগে দেখা যেত রাজু, সায়ন্তন, এদেরকে সমস্ত এবার দেখুন জেলায় জেলা সব ফোন যেতে শুরু করেছে। ফোন যেতে আদি বিজেপি এক হও, যারা এই হাইজ্যাক করে এনেছে তাদেরকে কোণঠাসা করতে হবে। এর সমস্ত ব্লুপ্রিন্ট দিলীপবাবু আর শ্রমিক মিলে তৈরি করছে। একদম তৎকাল বিজেপির বিরোধী এবং দুই আদি বিজেপির সাক্ষাৎ। ফলে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ এনাদের এই পলিটিক্সটার সঙ্গে, এটা দলের দখলদারির লড়াই, এটা এখন তীব্রতর হবে বিজেপির। ফলে এখানে তৃণমূলের সঙ্গে কোনো ব্যাপারই নেই, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকবে। আর আমরা 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার চিফ মিনিস্টার করবো। হ্যাঁ, পড়বে তো, অবশ্যই পড়বে। ওনারা তো দুজনেই ওনার বিরোধী। বালিগঞ্জ আইটিআই কলেজে আজকে এক অভিযোগ হয়েছে, স্থানীয়রা অভিযোগ করছেন যে 2015 সালে পাস আউট একজন জিএস, সে 2025 সালে এসে দাপাদাপি করছে। এমনকি রাত্রিবেলা মদের আসর বসছে, গান চলছে, সেই আওয়াজ বাইরে আসছে, থাকা যাচ্ছে না। আজকে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে কলেজের বাইরে। সেটা তাহলে যদি স্থানীয়রা বিক্ষোভ, এখন স্থানীয় বলতে কারা সেগুলো তো দেখে নিতে হবে। যদি সত্যিকারের কোনো নাগরিকদের জেনুইন প্রবলেম থাকে তাহলে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি দেখা যায় যে ওখানকার লোকাল কমিটি থেকে কয়েকজন এসে গিয়ে নাটক করছে ক্যামেরা ডেকে, তাহলে সে বিষয়টা আলাদা। এবং এইটা কিন্তু একটা টেকনিক্যালি ভুল বিষয় যে কোনো প্রাক্তন ছাত্র সে কোনো সংগঠনে জড়িত থাকতে পারবে না, এটা এক বাক্যে এটা করাটা ঠিক না। কেউ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করলো, অন্যায় কাজ করলো, সেটা আলাদা, ব্যতিক্রমী। কিন্তু এটা একটা এটা 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 চিরদিন দীর্ঘকাল বিভিন্ন কলেজে হয়ে এসছে। এটা এই নয় যে একদম নতুন। আর সিপিএম এর সময় তো এটা অর্গানাইজড ওয়েতে হয়েছে, একদম অর্গানাইজড ওয়েতে হয়েছে।
এবং তৃণমূলে যদি একটা ভালো সংগঠক, সে পাস করে গেছে, অন্য কাজ করে, সে যদি কোনো কারণে সংগঠনটাকে গাইড করে দেয়, করে দেয়, তাতে দোষের কি আছে? মানে তার মধ্যে তো খুব একটা দোষের কোনো কারণ নেই। সুকান্ত মজুমদারকেও দেখা যাচ্ছে যে বালুরঘাটের কলেজের দাদাগিরির ছবি পোস্ট করতে, শুভেন্দুকে দেখা যাচ্ছে। আরে যাদের কলেজে যাতায়াত আছে তারা যায়, আর 10 জন গেলে তার একজনের বিরুদ্ধে একটা ছবি টবি কোনো পোস্ট হতে পারে। আর যাদের যাওয়ার মতো কলেজ নেই, যাদের সংগঠন নেই, যাদের ছাত্র নেই সমর্থক, তো তারা কি ছবি পোস্ট করবেন? যাদের সমর্থক ছাত্র, ওই তো এবিভিপির একটা মিছিল দেখা গেছিল মনে আছে, তাতে যারা, তারা বোধহয় প্রত্যেকে সিনিয়র সিটিজেন। তো সুতরাং এই এই জায়গায় দাঁড়িয়ে যারা সংগঠক, শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন, উনি যখন আস্তে আস্তে ছাত্র থেকে উঠে এসছেন, উনি ওনার কলেজে নজর দেননি? এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তুলনা করে দেখতে হবে। যারা ছাত্র আমরা আমরা কথা বলি কি, যারা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, তারাই তো কাঁপাচ্ছে। তো যে ছাত্র, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলন করে এসছেন, সিপিএম এর অনেকে ছিলেন ছাত্র থেকে উঠে এসছেন। তো একেবারে তার যিনি বেরিয়ে যাচ্ছেন পরের দিন থেকেই তিনি কলেজে যেতে পারবেন না, কি হয় নাকি কখন? সিপিএম এর লোকাল কমিটির লোকগুলো কি করতো কলেজের ইলেকশনের সময়? কলেজগুলোর ইলেকশনের সময় সিপিএম এর লোকাল কমিটির লোকগুলো কি করতো সেখানে? এখন তো তবু ছাত্র, এখন অভিযোগটা কি বিরোধীদের, যে তৃণমূলের অমুক কেন যাচ্ছে? আর সিপিএম এর সময় এসএফআই এর অমুক তমুক তো পরের কথা, গোটা লোকাল কমিটি আর থানাটা গিয়ে ইলেকশন করতো, দাদাগিরিটা করতো। সেটা দেখুন তফাৎটা। সোনারপুর কলেজে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ইন্ডিয়ান রুমে, সেখানে এক ছাত্রী জীবনে তাকে মেসেজ করছে। দেখুন, এখন কোথা থেকে কি ভাইরাল হচ্ছে বলা খুব মুশকিল। আজকালকার দিন প্রত্যেকের হাতে ফোন। এখন কে ইয়ার্কি মেরে করেছে, কে জুলুমের শিকার হয়েছে, কে পূর্বরাগে করেছে, কেউ পুরোপুরি প্রেম পর্বে করেছে, কেউ বন্ধুত্বের ইয়ার্কিতে করেছে। এই একটা 20 সেকেন্ড দেখে, 10 সেকেন্ড দেখে এই নিয়ে মন্তব্য করা খুব সমস্যার ব্যাপার। আজকালকার ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক স্মার্ট, অনেক আধুনিক, অনেক রকম তাদের জীবনের ভাবনা চিন্তা। ফলে যতক্ষণ না নির্দিষ্ট কোনো অভিযোগ হচ্ছে, ততক্ষণ এগুলো নিয়ে মন্তব্য করাটা খুবই সমস্যার। তবে হ্যাঁ, ওই ধরনের কাণ্ড কারখানা যদি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে, সেটা বন্ধুত্বপূর্ণ হোক বা একেবারে ভাতৃপ্রতিম ভাবে হোক, যাই হয়ে থাক, মানে সেটা জায়গা ওটা নয়। তৃণমূল থেকে বিজেপি সকলেই হঠাৎ জ্যোতি বসু সরবে, এটা অত্যন্ত মানে কথা। তৃণমূল সৌজন্যটা রাখতে জানে। জ্যোতি বসু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন বর্ষীয়ান নেতা ছিলেন। তার সরকারের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে লড়াই ছিল। কিন্তু জ্যোতি বসু বাংলার রাজনীতিতে একটা নাম, যেরকম তার আগে যারা ছিলেন তারাও নাম। তো আমরা যাদের দেখেছি, তাদের জন্মদিনে বা প্রয়াণ দিনে শ্রদ্ধার্ঘ্য জানানো, এটা আমাদের সৌজন্য এবং ভদ্রতায় পড়ে। বিধান রায়ের জন্ম মৃত্যু দিনে প্রণাম জানানোটাও সিপিএম এর ভদ্রতার মধ্যে পড়ে, কিন্তু ওরা বেসিক্যালি অভদ্র বলে ওদের অধিকাংশ নেতা সেটা করে না। কিন্তু আমরা জ্যোতি বসুর সরকারের, জ্যোতি বসুর নীতির, জ্যোতি বসুর অপশাসনের, জ্যোতি বসুর সময়ের গণহত্যা, জ্যোতি বসুর সময়ের লোডশেডিং 100 বার আমরা রাজনৈতিকভাবে বলবো। কিন্তু একজন বর্ষীয়ান নেতা, বাংলার প্রাক্তন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, যার রেকর্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবেন, তিনি তার জন্মদিন আমরা সৌজন্য দেখিয়েছি। শুধুমাত্র তৃণমূল কর্মী নয়, জ্যোতি বসুর রেকর্ড মমতা ব্যানার্জি ভাঙবেন।
জ্যোতি বসুর জন্ম নিয়ে দাঁড়িয়ে বলছি, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবেন, আর এমনভাবে ভাঙবেন যে সেই রেকর্ডটা আর কেউ ভাঙতে পারবেন না। কালকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা রায় দিয়েছিল যে অযোগ্যরা তারা পরীক্ষায় বুঝতে পারবে না, কিন্তু আজকে রাজ্য তার বিরুদ্ধে ডাবল বেঞ্চে আছে। যেতেই পারে, আইনে কোনো বাধা নেই, কোনো জায়গায় আইনে কোনো বাধা নেই। সিঙ্গল বেঞ্চের রায় যদি পছন্দ না হয় ডিভিশন বেঞ্চে যেতেই পারে। আমি আবার বলছি, বারবার বলছি, কোনো অযোগ্য এবং অনিয়মকারীকে কোনো প্রোটেকশন দেওয়ার কোনো ইচ্ছা রাজ্য সরকারের নেই, কিন্তু অযোগ্য বন্ধনী যুক্ত করে এমন কিছু প্রার্থীকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা প্র্যাকটিক্যালি অযোগ্য হয়তো নয়, তারা তথ্য নথি নিয়ে ঘুরছে। ফলে যাদেরকে এক বাক্যে অযোগ্য বলে একটা শব্দ বন্ধনীতে ফেলে দেওয়া হচ্ছে, তার মধ্যে এমন অনেকে আছেন যাদের অযোগ্য বলাটা হয়তো আইনি ভাষায় দুদিন বাদেই জানা যাবে, হয়তো ঠিক হবে না। তো ফলে কারুর উপর যাতে কোনো অবিচার না হয় তার জন্য আরও ক্লারিফিকেশন, বাড়তি তথ্য প্রমাণ নিয়ে যে আলোচনা, সেগুলো একটা আইনি প্রসেস চলছে, আরও কিছু ক্লারিফিকেশন আছে, সেটা দফতর থেকে করছে। তার সঙ্গে এক বাক্যে কেন অযোগ্যদের সমর্থন করা হচ্ছে এই কথাটা তোলাটা ঠিক হচ্ছে না, এটা ভুল ন্যারেটিভ হচ্ছে। টেকনিক্যালি ওই অযোগ্য বলতে গিয়ে এমন অনেককে বন্ধনীযুক্ত করা হয়েছে যে তাদের মধ্যে সত্যিকারের অযোগ্য নয়, এমন অনেকে অযোগ্যতে টেকনিক্যালি ঢুকে গেছেন বলে বেশ কিছু ছেলে মেয়ে তথ্য প্রমাণ দিয়ে বলছেন। তাদের জীবনটা রক্ষা করাটাও তো সরকার বা এসএসসির কাজ। আবার চাকরি বাকরির একটা অংশ এই নতুন যে বিধি হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তার বিরুদ্ধে আবার তারা হাইকোর্টে গেল খারিজ করার জন্য, যে এই নতুন বিল খারিজ করতে হবে। দেখুন, এখানে তো এখন মামলা যে কেউ করতে পারে। মুখ্যমন্ত্রী চাইছেন জট খুলতে এবং এদের যন্ত্রণার উপশম ঘটাতে, আর তাতে যদি কারুর মনে হয় যে মামলা করে আবার জটটা পাকিয়ে দেবেন, কর্মপ্রার্থীরা দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী কেন করেছিলেন সবাই বুঝেছেন, কাদের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বুঝেছেন, আর কারা সেটায় বাধা দিতে যাচ্ছে এবং পেছনে কারা আছে সেটাও সবাই দেখতে পাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য আজকে তৃণমূল কর্মীরা বলেছেন যেসব বাম কর্মীরা বিপ্লবের স্বপ্ন দেখেন তারাও আসবেন, এটা হিন্দু বাঙালিদের বাঁচাবার শেষ নির্বাচন, এটা প্রগতিশীল শিক্ষিত মুসলমানদের বাঁচানোরও শেষ নির্বাচন। শ্রমিক ভট্টাচার্য সব পুরনো কথা বলছেন। উনি বলছেন বামপন্থীরা আসুন, আরে বামেদের ভোটেই তো বিজেপির পার্সেন্টেজটা বেড়েছে, সিপিএম এর ভোট কমেছে, বিজেপি একটু বেড়েছে, তো এটা তো বেড়ে বসে আছে। ফলে শ্রমিক যে কলটা দিচ্ছেন তার আগে তো সিপিএম ভোট দিয়ে বসে আছে বিজেপিকে। তো সুতরাং ওরা এই তৃণমূল থেকে একটা উনি তৃণমূলের দিকে বললেন আসুন, আরে 21 সালে তো তৃণমূল থেকে গেছে, তাতেও তো বিজেপি হেরেছে। যাদের আনার জন্য চার্টার্ড ফ্লাইট এসছিল, যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন বিজেপিতে, তারা বলছেন দিদি ফ্লাইট চাই না, অটো পাঠান, অটোয় ফিরবো। ফলে শ্রমিক এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি এগুলো ক্যামোফ্লেজিং স্টেটমেন্ট। শ্রমিকের এই এখান থেকে আসুন ওখান থেকে আসুন, শ্রমিক সুবক্তা, শব্দের মায়াজাল ভালো তৈরি করতে পারে, তো এটা হচ্ছে ওর ক্যামোফ্লেজ। অ্যাকচুয়ালি শ্রমিক বাবু, দিলীপ বাবু আর পুরনো টিমটা মিলিয়ে একটা বড় সড়ো বিজেপির মধ্যে একখানা ভয়ঙ্কর একটা কুরুক্ষেত্রের বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে আদি বিজেপি যাদেরকে সরিয়ে দিয়ে এই দলবদলকারী তৎকাল বিজেপিরা গিয়ে ছড়ি ঘোরাচ্ছিল, তাদের হাত থেকে আবার লাগামটা আদি বিজেপি আরএসএস এর হাতে যাচ্ছে। এই লড়াইটা ওদের মধ্যে শুরু হচ্ছে, আর ওটা থেকে নজর ঘোরাতে সুবক্তা শ্রমিকবাবু ওই চারপাশের 4টে দলের নাম জড়িয়ে হাওয়ায় কথা ছাড়াচ্ছে। গ্রুপ বি প্রার্থীরা যে নবান্ন অভিযান করবে, তাদের দাবিকে ওয়েমার্কশিট প্রকাশ করতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওনারা করেছেন, সরকার যা করার করছে।
আর্থিকর কাণ্ডের গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মান্থলি রিলিফেরও ব্যবস্থা করে দিয়েছিলেন, যেহেতু একে তো সুপ্রিম কোর্টের রায়ের চাকরিচ্যুতির চ্যালেঞ্জ করা, দ্বিতীয় হচ্ছে তার রায়টাকে মান্যতা দিয়ে পরীক্ষার ব্যবস্থা, আর তিন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির একটা অন্তর্বর্তীকালীন ভাতা। তো এই রামবাম তো সেই ভাতাটাও বন্ধ করে দিয়েছে। তো নবান্নে গিয়ে কি করবেন? সিপিএম আর বিজেপির কাছে গিয়ে বলুন যে আপনাদের লয়াররা আমাদের ভাতাটাও বন্ধ করে দিয়েছেন, মানবিকতার খাতিরে মমতা ব্যানার্জি দিতে গেছিলেন। মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি বলতে পারবো না। আচ্ছা, আর্থিকর কাণ্ডের 1 বছর হতে চললো, সেখানে 9ই আগস্টকে ঘিরে মানে একাধিক কর্মসূচি বিরোধীদের। শুভেন্দু অধিকারীর পরামর্শে বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, অভয়া মঞ্চ হাজরা থেকে কালীঘাটের ডাক দিয়েছে, আর আজ জুনিয়র চিকিৎসকেরা ঘোষণা করেছে যে 8ই আগস্টের রাত থেকে মিছিল করে শ্যামবাজারে অবস্থা। হোয়াই কালীঘাট? মুখ্যমন্ত্রী বাড়ি বলে? তাহলে এই অভয়া মঞ্চের কারুর হাতে যদি কোনো রোগী মৃত্যু, ভগবান না করুন, কোথাও কোনো নেগলিজেন্সি কিছু হয়, তাহলে তাদের বাড়িতে গিয়ে অভিযোগ হবে তো, তাদের বাড়িতে গিয়ে প্রোটেস্ট করা যাবে তো। যারা মুখ্যমন্ত্রী, যে জুনিয়র ডাক্তাররা বা যে ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করে বলে হাঁক দিচ্ছেন, কোনো হসপিটালে যদি দেখা যায় এদের মধ্যে কারুর হাত দিয়ে কোনো রোগীর ক্ষেত্রে একটা বিভ্রাট ঘটেছে, ভগবান না করুন, তাহলে প্রতিবাদ তার বাড়িতে গিয়েই হবে। তাহলে এটা ঠিক হয়ে গেল, তাহলে পরে যেন কেউ কিছু বলবেন না। মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি আপনারা লোক লেলিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের হাত দিয়ে যদি কোনো গন্ডগোল হয়, এক বিপ্লবী ডাক্তার তো এমন অপারেশন করেছিলেন, গজ থেকে গেছিল প্রাইভেট হসপিটালে, সেটা তো বার করতে হয়েছিল এসে সরকারি হাসপাতালে। বড় বড় কথা বলে যাচ্ছেন। 8ই আগস্টের মধ্যরাত থেকে 9ই আগস্টের পর্যন্ত এমন কর্মসূচি দেওয়া হচ্ছে, ঠাসা কর্মসূচি। কার ঠাসা? ওই তো 40-50টা লোক, চারটে ওপাশে বিজেপি একদিকে। 9ই আগস্ট আবার বলছি, অভয়া ন্যায় বিচার পাননি বলে যারা কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন, তারা মিথ্যাচার করছেন, মিথ্যা কথা বলছেন। আরজি করের ঘটনায় দোষীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তারপর সিবিআই। আপনারা চেয়েছেন সিবিআই এসেও দেখা গেছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক, এবার আপনারাই বলছেন সিবিআই পারছে না। এদিকে যে ট্রায়ালটা হয়েছে, যাতে সাজা হয়েছে, আমরা বলেছি মৃত্যুদণ্ড, সিবিআই সেটা পারেনি, যাবজ্জীবন করেছে। আমরা চাই মৃত্যুদণ্ড। কিন্তু ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বস্তরের কোর্টে সবার আইনজীবীরা, সবার তত্ত্বাবধানে সমস্ত রকম বিশ্লেষণ হয়েছে। আপনারা কি ভেবেছেন যে আপনারা বলে দেবেন অমুককে অ্যারেস্ট করো, আর যতক্ষণ না তাকে অ্যারেস্ট করা হবে ততক্ষণ পর্যন্ত কিউআর কোড দেখিয়ে টাকা তোলা চলবে? অভয়ার নাম দেখিয়ে ডাকাতি হচ্ছে। একটা লিমিট আছে সবকিছু। অভয়ার ন্যায় বিচার পাননি, এটা একদম ঠিক না। ধরা হয়েছে, আপনারা সিবিআইকে ডেকে এনেছিলেন, কিন্তু কলকাতা পুলিশ ধরেছে। এবার সকলের মনে হচ্ছে ওই দিন করলে একটু ছবি তোলা যাবে, ফুটেজ খাওয়া যাবে, বিপ্লবী সাজা যাবে। বিজেপি একরকম নেমে পড়ল, এরা একরকম নেমে পড়ল। কটা করে লোক হবে? মানুষ বোঝেন, মানুষ বুঝছেন গোটা জিনিসগুলো। বিজেপির রাজত্বে কি কি হচ্ছে, রোজ একটা করে ধর্ষণ, খুন, হাসপাতালে ঢুকে লজ্জা করে না? মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সকে ফেলে তার বুকের উপর বসে গলা কেটে খুন করলো। আর এখানে ট্রায়াল হয়েছে এবং সবকটা কোর্টের মনিটরিংয়ে হয়েছে। ফলে যারা এগুলো করছেন তারা অভয়াকে ভাঙিয়ে নিজেদের স্বার্থের রাজনীতি করার জন্য করছেন। এরা কেন করছে জানেন তো? এবার চাকরিতে যখন একটা রুটিন বদলে আসবে, তখন বলবে অমুক দিন আন্দোলনে ছিলাম বলে ভিকটিম কার্ড খেলবে। যে যার ধান্দায় কে কার মুখ পরিচিত করছে, কে চাকরি বদলি বাঁচাতে, কে টাকা তুলতে, এই গোটা জিনিসটা এরা নাটকটা চালাচ্ছে।